আজকের এই ভিডিওটা তাদের জন্য, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে বাংলা নিয়ে পড়তে ভর্তি হয়েছো, তোমাদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে, ক্লাসও হয়তো শুরু হয়ে গেছে বা হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই। তো তোমরা অনেকে আমাকে ফেসবুকে জিজ্ঞেস করছিলে যে তোমাদের সিলেবাসে কী ধরনের চেঞ্জ হয়েছে, নতুন সিবিসিএস সিস্টেম সেটা কি, তোমাদের সিলেবাস নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়েছে, কীভাবে তোমরা পড়াশোনা করবে, কীরকম নম্বর ওঠে। এই প্রশ্নটা আমি সবচেয়ে বেশি পেয়েছি যে কীরকম নম্বর ওঠে স্যার। তো এখন একটু সময় পেলাম, তো মনে হলো যে তোমাদের জন্য একটা কিছু বলা যাক, এবং আমারও কিছু বলার রয়েছে তোমাদের জন্য। একটা নতুন সিস্টেম, সেটা কিছু দিক রয়েছে, সেগুলো তোমাদের বলা দরকার। তো এই জন্য এই ভিডিওর পরিকল্পনা। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলেবাস। হ্যাঁ, সিলেবাস তোমাদের বদলেছে, তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আগে যে সিলেবাস ছিল সেটা যে আমূল বদলে গেছে তা নয়, সেটা রয়েছে, তার সঙ্গে কিছু কিছু যুক্ত হয়েছে। তার কারণ হচ্ছে আগে আমরা পরীক্ষা দিতাম 200 নম্বরে, সেখানে আমাদেরকে 4টে পেপার পরীক্ষা দিতে হতো। এখন সেটা হয়ে গেছে 5টা পেপার, অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে 250 নম্বরে। আরেকটা যেটা বদলেছে সেটা হচ্ছে আগে একটা পেপারে 4টে করে ইউনিট থাকতো, অর্থাৎ প্রশ্ন আসতো কীরকমভাবে, 4টে প্রশ্ন আসতো 10 নম্বরের 40, এবং বাকি যে 10 নম্বর সেটার ইন্টারনাল অ্যাসেসমেন্ট হতো, সেখানে 4টে টপিক থেকে প্রশ্ন আসতো 2.5 নম্বর করে। এখন যেহেতু তোমাদের প্রত্যেকটা পেপারে 3টে করে ইউনিট রয়েছে, তাই একটা পেপার থেকে 3টে বড় প্রশ্ন আসবে এবং 3টে ছোট প্রশ্ন আসবে। 3টে বড় প্রশ্ন মিলিয়ে হবে 40, এবং 3টে ছোট প্রশ্ন মিলিয়ে যেটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে সেটা হবে 10। সুতরাং 10 নম্বরের প্রত্যেকটা প্রশ্ন হবে না, প্রত্যেকটা প্রশ্নের যে ভাগ রয়েছে সেটা একটু বদলেছে। তোমরা যদি সিলেবাসটা দেখে থাকো তাহলে দেখবে এই ভাগটা সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে। যারা সিলেবাসটা দেখোনি তারা সিলেবাসটা ডিসক্রিপশানে গিয়ে দেখে নিও, অবশ্যই সিলেবাসটা দেখো, কারণ সিলেবাসটা দেখা কিন্তু ভীষণ দরকার। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আগে ভালো ছিল না এখন ভালো হলো? এখনকার যে সিলেবাস সেটা আমার মনে হয়েছে সায়েন্টিফিক্যালি ডিজাইন, এবং এই সিলেবাসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এবং এটা তোমাদের অপছন্দ হতেও পারে। তার কারণ বলছি, এটার ভালো এবং খারাপ দুটো দিকই রয়েছে। দেখো, আমরা যখন অনার্স পড়ে এসেছি, বা তোমরা যারা অনার্স পড়ে এসেছো, আমি নিশ্চিত যে তার মধ্যে 85% ছেলে মেয়ে কি তার বেশি হতে পারে, তোমরা খুব সিলেক্টিভ পড়াশোনা করেছো। অর্থাৎ যেটা তোমাদের সাজেশানে আসতে পারে, যেটা আগের বার এসে গেছে সেটা বাদ দিয়ে দিয়েছো, এবং যেটা আসতে পারে তার মধ্যেও বাছাই করে পড়াশোনা করেছো। যেমন ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে তোমরা হয় কবিতা পড়েছো, নাহলে নাটক পড়েছো, এরকম কিছু একটা বেছে নিয়েছিলে আর কি। উপন্যাস কেউ বাদ দিয়ে দিয়েছো, কেউ তোমার ওই প্রবন্ধের পার্টগুলো বাদ দিয়ে দিয়েছো, গদ্য প্রবন্ধ যেগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দিয়েছো। এরকমভাবে আমরা পড়াশোনা করে থাকি, এবং আমাদের কলেজ বলো বা যেখানে আমরা প্রাইভেট টিউশন পড়তে যাই, তারা আমাদের সেভাবেই পড়ান যে বেছে 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 বেছে, যাতে আমাদের কাজটা সহজ হয়ে যায়। কিন্তু এতে ক্ষতি যেটা হয়, আমাদের একটা বিশাল ফাঁক থেকে যায়। তোমরা যারা এমএ করছো তারা নিশ্চয়ই আমি আশা করতে পারি ভবিষ্যতে উচ্চশিক্ষায় যাবে, কেউ কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াবে বা কেউ স্কুলে পড়াবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা বিশাল ফাঁক থেকে যাবে। এখন তোমাদের এই মাস্টার ডিগ্রিতে এই সুযোগটা রয়েছে, এই 2 বছর তোমরা জীবনে পাচ্ছ, এই 2 বছর তোমরা কাজে লাগাও এবং খুব ভালো করে পড়াশোনা করো, যা সিলেবাস রয়েছে পুরোটা কভার করো। তার ফলে যেটা হবে, দেখবে অনার্সের সিলেবাস আর মাস্টার ডিগ্রির সিলেবাস সাহিত্য ইতিহাসের দিক থেকে খুব একটা আলাদা নয়। তোমরা সময় পাবে, সুযোগ পাবে পুরোটা পড়ে নেওয়ার জন্য। কেন এই কথাগুলো বলছি? তার কারণ আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে হতো, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো রয়েছে তাদের পরীক্ষা তাদের কলেজে হতো, তাদের নম্বর তাদের কলেজে দেওয়া হতো। সুতরাং নম্বরের একটা বৈষম্য তো থাকতোই, এবং স্বাভাবিকভাবেই প্রশ্নও আলাদা হতো। কিন্তু এখন যেটা সম্ভাব্য যে কলকাতা বিশ্ববিদ্যালয় পুরোটা সেন্ট্রালি কন্ট্রোল করবে, এবং তার ফলে হয়তো পুরোটা পরীক্ষা একসঙ্গেই হতে পারে বা রেজাল্টে খুব একটা পার্থক্য হবে না, এরকম একটা সম্ভাবনা রয়েছে। এবং আগে যেটা হতো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিট থেকে টপিক দিয়ে দেওয়া হতো। ধরো তুমি শতবার একাদশী পড়ছো, তো শতবার একাদশী পড়তে গিয়ে তোমাকে 6টা টপিক দিয়ে দেওয়া হলো, এই 6টা টপিকের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। সুতরাং আমাদের যে মূল বিষয়গুলো থাকতো সেগুলো আমরা পুরোপুরি এক্সপ্লোর করতে পারতাম না। সেমিস্টারে অল্প সময় সেটা করাও সমস্যা, কিন্তু আমরা করতাম না, পেয়ে গেছি হাতের কাছে, আর করে কি হবে, যদি হাতের কাছে পেয়ে যাই আমরা, কেই বা খাটতে চাই। কিন্তু তাতে আমাদের ক্ষতিই হয়েছে, আমাদের লাভ কিছু হয়নি। যারা বলেন তারা হয়তো নম্বরের জন্য সুবিধা ছাত্রছাত্রীদের, এই জন্য লাভের কথা বলে থাকেন। কিন্তু এবার সেই 6টা করে টপিক দিয়ে দেওয়া হবে কি না সেটা নিয়ে কিন্তু আমার একটা ডাউট রয়েছে। তোমরা ধরে নাও দিয়ে দেওয়া হবে না, তো তোমরা যদি এটা ধরে নিয়ে এগো, তোমাদের পক্ষে এগোতে সুবিধা হবে। তো তাহলে কিন্তু তোমাদের যেরকম তোমরা অনার্সে পড়ে এসেছো, যেভাবে তোমরা পড়ে অভ্যস্ত, সেভাবেই তোমাদের পুরো সিলেবাসটা কভার করতে হবে। আরেকটা বিষয় তোমাদেরকে বলা ভীষণ দরকার মনে হলো, এবং সেটা হচ্ছে যে তোমাদের কাছে কিন্তু সময় ভীষণ কম।
তার কারণ হচ্ছে তোমরা 6 মাসও বোধহয় সময় পাবে না ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু হিউজ, ঠিক আছে। তো সুতরাং কলেজ শেষ, চাপ শেষ, ইউনিভার্সিটিতে উঠে গেছি, লেজ গজিয়ে গেছে, এরকমভাবে পড়াশোনা করো না। হ্যাঁ আমরা জানি, আমরা যখন প্রথম কলেজে উঠেছিলাম প্রচুর ফাঁকি মেরেছিলাম, এখন ইউনিভার্সিটিতে উঠেছিলাম অনেক পড়াশোনা করিনি, কিন্তু যেটা হয়েছে পরবর্তীকালে সব পড়তে হয়েছে, কারণ আমরা ভবিষ্যতে পড়াশোনা করবো, পড়াশোনার মধ্যে থাকবো, যেগুলো ল্যাক সেগুলো সব পূরণ করে নিতে হয়েছে। প্রচণ্ড আওয়াজ, আজকে রেকর্ডই করা যাচ্ছে না, যাই হোক সরি এটার জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা প্রথম থেকে ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নাও, তার কারণ অনেক দিন পড়াশোনা থেকে তোমরা বিচ্ছিন্ন, একটা দীর্ঘকালীন ছুটি পেয়েছো, পড়ায় মন বসবে না, কিন্তু এগুলোকে সরিয়ে রেখে আমার তোমাদের সাজেশান তোমাদেরকে যে তোমরা এখন থেকেই পড়াশোনাটা ভীষণ ভালোভাবে শুরু করো, তার কারণ নইলে কিন্তু খুব সমস্যায় পড়বে। যেটা সমস্যায় পড়বে পরীক্ষার আগে দেখবে কিছুই শেষ হয়নি, আর যদি ইউনিভার্সিটি টপিক না দেয় তো তোমরা শেষ, ঠিক আছে। এখন থেকে তোমাদেরকে ভীষণ ভালোভাবে পড়তে হবে, সিলেবাসটা কভার করতে হবে, কারণ অনেক বড় সিলেবাস। তোমরা যারা অনার্সের সিলেবাস যদি দেখে থাকো, এখন যে নতুন সিবিসিএস সিস্টেম হয়েছে সেখানে হ্যাঁ এটা ঠিক যে প্রচুর নম্বর উঠবে, কিন্তু এটাও ঠিক তাদেরকে প্রচুর খাটতে হচ্ছে, তাদেরকে অনেক বড় সিলেবাস কভার করতে হচ্ছে, তার কারণ তাদের সামনে কোনো 10 ইয়ার্স নেই। তোমাদের সামনে যে 10 ইয়ার্সটা ছিল তাদের সামনে কোনো সাজেশান নেই। তোমাদের এমের ক্ষেত্রেও কিন্তু তাই, এমএতে 10 ইয়ার্স সিইউ থেকে বেরোয় না, কিন্তু তবুও মোটামুটি একটা সাজেশান তৈরি হয়ে যায়, কিন্তু এবার সেই সুযোগটা কিন্তু থাকছে না, কারণ অনেক জিনিস নতুন ইন্ট্রোডিউস হচ্ছে, ঠিক আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গতানুগতিক নোট আমি তোমাদের সাজেশান দেবো, সেটা থেকে একটু বেরিয়ে এসে একটু পড়াশোনাটাকে এক্সপ্লোর করো, কারণ তোমরা এখন আরেকটু বড় হয়েছো, তোমাদের যে জায়গাগুলো সেটা আরেকটু খুলে গেছে, তোমাদের অভিজ্ঞতা রয়েছে, এখন তোমরা পড়াশোনাটাকে এক্সপ্লোর করো, কারণ দেখবে তোমরা যদি ভবিষ্যতে উচ্চশিক্ষায় যাও এরপরেই তোমরা গবেষণায় আসবে, যে পড়াশোনা সেটা কিন্তু এখানেই শেষ, এরপরে তোমাদের গবেষণা শুরু হয়ে যাবে, তোমরা এমফিল বা পিএইচডি করবে, সেখানে তো তোমাদের পুরোপুরি নিজস্বতা লাগবে। সুতরাং এখন থেকে তোমরা যদি লেখালেখি না করো, নিজস্বতাটা তৈরি না করো, তোমরা কিন্তু সমস্যায় পড়বে, ঠিক আছে। তো সুতরাং ওই নোট ওরিয়েন্টেড যে পড়াশোনা সেটা ছেড়ে তোমরা এখন একটু বিষয়গুলোকে এক্সপ্লোর করো, নিজেরা একটু প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করো, নিজের মতো করে ভাবনা চিন্তা করো, তার কারণ এমএতে তোমার ভাবনা চিন্তার স্বাধীনতা রয়েছে, তুমি যেটা অনার্সে করতে পারতে না, কারণ ততটা তৈরি ছিল না, এখন তৈরি হয়েছো, সুতরাং এই জায়গাটাকে কাজে লাগাও। আরেকটা কথা বলার সেটা হচ্ছে যে নম্বর নিয়ে তোমাদের বিশাল চিন্তা, যে কীরকম নম্বর ওঠে, খুব ভালো নম্বর ওঠে, খুব ভালো নম্বর পাওয়া যায়, 70% আপ নম্বর পাওয়া যায়, কোনো ব্যাপারই নয়, কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আমি চেষ্টা করব তোমাদের যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে কিছু কিছু ভিডিও করার, কারণ আমি সপ্তাহে একটা করে ভিডিও দিতে পারি, তো সেগুলো সাহিত্য ইতিহাস করছি, অন্যান্য বিষয় করছি, অন্যান্য টপিক নিয়ে কাজ করছি, তো সেক্ষেত্রে সবসময় সিলেবাস কভার করা সম্ভব হয় না। তোমরা যদি আমার থেকে সাহায্য চাও তাহলে তোমরা আমাদের যে প্রতিষ্ঠান রয়েছে অন্য পাঠ, সেখানে আসতে পারো কলেজ স্ট্রিটে, সেখানে এই পাঠ্যক্রমে যে বিষয়গুলো সেগুলো পড়ানো হয়, আমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করি। তো যাই হোক, সেটা বড় কথা নয়, তোমরা চাইলে আসতে পারো, কিন্তু আমি চেষ্টা করবো এখানে যদি তোমাদেরকে কিছু দেওয়া হয় সেটা, এবং আমি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা জানিও, আমি আমার মতো করে সবসময় তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই হলো মূল কথা, যেটা তোমাদেরকে বারবার রিমাইন্ড করে দিতে চাই, সেটা হচ্ছে যে এখন স্নাতক বা স্নাতকোত্তর স্তরে দুটো স্তরেই পড়াশোনার ধরন ধারণ, যে পড়াশোনা সম্পর্কে যে পূর্ণ ধ্যান ধারণা, সেটা আমূল বদলে যেতে চলেছে, নতুনভাবে তোমাদের পড়তে হবে, এবং আগের মতো আর ফাঁকিবাজি দিয়ে পড়াশোনা করা যাবে না। প্রচুর নম্বর তোমরা পাবে ঠিকই, কিন্তু তোমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে, ঠিক আছে। তো এখন থেকে সেটার জন্য প্রিপারেশান নাও, এবং জীবনে 5টা বছর তোমরা এখানে ইনভেস্ট করছো, অমূল্য 5টা বছর তোমরা এখানে নষ্ট করছো, সেই নষ্টটা নষ্ট হতে দিও না, সেটাকে কাজে লাগাও। এই 5 বছরে কিছু শিখে নাও, যদি 3 বছরে নাও শিখতে পারো, এই 2 বছর সময়টাকে কাজে লাগাও। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের আছে, এত ভালো একটা প্রতিষ্ঠানে রয়েছে, এত সুন্দর একটা জায়গায় রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, এত সুন্দর লাইব্রেরি রয়েছে, কলেজ স্ট্রিটের এনভায়রনমেন্ট রয়েছে, বই পড়া রয়েছে, আড্ডা দাও, পড়াশোনা করো, খুব সুন্দর করে পড়াশোনা করো, ঠিক আছে। আর শুরু থেকেই পড়াশোনাটা মন দিয়ে করো। খুব জ্ঞান দিয়ে দিলাম, যাই হোক, ইনফর্মালভাবে ভিডিওটা বানাতে চেয়েছিলাম। আশা করি তোমরা উত্তর পেয়েছো, যদি কিছু কভার না করতে পারি আমাকে জানিও এতে কমেন্ট বক্সে, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সঙ্গে থেকো, ধন্যবাদ।